পাকিস্তানপন্থী যার অবস্থান মুক্তিযুদ্ধের বিষয়ে ক্লিয়ার না, তাকেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করতে পারি না। যখন একজন নারী রাজনীতিবিদ, একজন পুরুষ রাজনীতিবিদ, দুজনকে যখন অ্যাটাক করা হয় এই সোশ্যালি, নারীকে করা হয় তার চরিত্র দিয়ে, তার চরিত্র খারাপ। আমার সহযোদ্ধা বা আমি নিজেও যদি এরকম দুর্নীতির আন্ডারে থাকি, আমি তো নিজেও চাইবো যে আমারও একটা বিচার। প্রতিদিন আমরা দেখি হাজারো তথ্য, হাজারো গল্প, হাজারো কথা, হাজারো ঘটনা এবং সেই ঘটনা নানা ন্যারেটিভ হাজির করে আমাদের সামনে। সেখান থেকে আমরা জানি বলা হয় স্বার্থ, জনস্বার্থ। জনস্বার্থের কথা বলেন যারা, যারা দেশের স্বার্থের কথা বলেন তা কতটাই আসলে জনদের স্বার্থে, দেশের স্বার্থে। আমি ফারহানা রহমান সেই প্রশ্ন রেখে গেলাম, পোস্ট থেকে হাজির হচ্ছি আপনাদের সামনে। খবর দেয়া নয়, খবর যে ন্যারেটিভ দেয় সেই ন্যারেটিভ, সেই ব্যাখ্যা জানার চেষ্টা করব আমরা এখানে। আমাদের সাথে আজ আলোচনায় যুক্ত হচ্ছে জাতীয় নাগরিক পার্টির নতুন যে দলটি, সেই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনুভা জাবির। তাসনুভা, স্বাগত জানাচ্ছি আপনাকে, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। তাসনুভা, শুরুতেই আলোচনা শুরু করতে চাই, নতুন ভাবে রাজনীতিতে রয়েছেন, রাজনীতিতে এসেছেন, চিকিৎসা পেশা ছেড়ে দিয়ে রাজনীতিতে জনস্বার্থে কাজ করতে চান। কোন জায়গায় কাজ করলে আপনার কাছে মনে হয় জনস্বার্থটা, জনদের জন্য, জনস্বার্থের জন্য আপনি আসলে ভালো কাজ করতে পারবেন, রাজনীতিবিদ হিসেবে নাকি চিকিৎসক হিসেবে? আসলে দুটার মধ্যে খুব ডিপলি কানেক্টেড হলেও আমার কাছে মনে হয় যে রোলটা অনেকটা ডিফারেন্ট আর কি। ব্যাপারটা এমন না যে আমার খুব রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল বা আমার কোনো প্ল্যান ছিল যে আমি চিকিৎসা পেশা ছেড়ে বা আমার নিজস্ব পরিসর ছেড়ে আমি রাজনীতিতে আসবো, এরকম কোনো চিন্তা আমার কখনো ছিল না। জুলাইয়ের পরে আসলে জুলাই আমার জীবনে খুব ডিপ একটা প্রভাব ফেলেছে। আমি বলবো যে আমি অনেক কিছুকে নতুনভাবে চিন্তা করছি বা আমার মধ্যে একটা বোধ তৈরি হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে জুলাইটা হয়েছেই আমরা অনেকে নীরব ছিলাম দেখে, এবং আমাদের এক ধরনের দায় আছে এটার মধ্যে। আমরা 15 বছর আমরা সবকিছু মেনে নিয়েছি বা নর্মালাইজ করে ফেলেছি। এত নৃশংস একটা হত্যাকাণ্ড পরে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এখানে কোনো ধরনের কন্ট্রিবিউট করতে পারি, ওয়াই নট। এবং এই কন্ট্রিবিউশনটা হচ্ছে এই যে আপনি বললেন যে চিকিৎসক এবং পলিটিশিয়ান হিসেবে আমি একা যখন আমি কথাগুলো বলবো যে জনগণের জন্য এটা করতে চাই বা জনগণকে নিয়েই এখন রাজনীতিটা হবে, সবসময় জনগণকে মাইনাস করে বাংলাদেশের রাজনীতি হয়েছে, তখন এই কথাটা অ্যাজ এ পার্সন কিন্তু মানুষের কাছে পৌঁছায় না বা ভ্যালুড হয় না। কিন্তু আমি যখন একজন তাদের প্রতিনিধিত্বকারী হিসেবে বলবো বা অনেকজনের ভয়েস হয়ে বলবো, বা সেই চেষ্টাটা করা যে অ্যাটলিস্ট যদি আমি কিছু কন্ট্রিবিউশন করতে পারি, সো সেই চিন্তা থেকেই কিন্তু এখানে যুক্ত হওয়া। যে আপনারা বলছেন যে মাঠে যাবেন, মাঠে যাওয়ার প্রস্তুতি আপনারা নিচ্ছেন, কিন্তু এরই মধ্যে এনসিপির বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আসছে। এর মধ্যে তদবির বাণিজ্য, এই অভিযোগ সবচেয়ে বেশি। শুরুই হলো না যে যাত্রা, সেখানেই আসলে শুরুতেই যদি এত অভিযোগ আসে, এই অভিযোগগুলো আসলে আপনারা কিভাবে দলগতভাবে আসলে এটা কিভাবে আপনারা মোকাবেলা করবেন? আমার কাছে মনে হয় কি যে এই অভিযোগগুলা আসার প্রেক্ষিতে এটা আসলে গণমাধ্যমের এক ধরনের একটা দায়িত্ব বলে আমি মনে করি যে এগুলো প্রমাণসহ সব কিছু আমাদের সামনে তুলে দেওয়া। আমরা কিন্তু কোনো কিছু এড়ায় যাওয়ার জন্য বিগত রাজনৈতিক দলগুলোর টোনে কিন্তু আমরা কথা বলতে চাই না। আপনি যদি দেখান যে এই কাজ করেছে, এই প্রমাণ, এই সুপারিশ বা এই অনিয়ম করেছে, এভাবে কমিশন বাণিজ্য করেছে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইনফ্যাক্ট এটা আমাদের জন্য একটা উপকারী হবে যে আমিও জানবো, যদি আমার সহযোদ্ধা বা আমি নিজেও যদি এরকম দুর্নীতির আন্ডারে থাকি, আমি তো নিজেও চাইবো যে আমারও একটা বিচার হোক। কারণ এই ধারাটা চেঞ্জ করার জন্যই আমরা এখানে এসেছি। এটা কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। এটা যদি আসে, আমি তো মনে করব যে আমি আমার দল সম্পর্কে জানলাম যে আমার দল কি এরকম কোনো কিছু প্রশ্রয় দিচ্ছে কিনা। আমার সাথে যদি আদর্শগত
যখন ঝামেলা হবে তখন তো আমিও আমার মনে করে যে আমার মতো অনেকেই চিন্তা করবে। আমরা তো এখানে একটা সুষ্ঠু রাজনীতি করতে এসেছি এবং যেটা আপনি একদম শুরুতে বলছিলেন যে জনস্বার্থেই কিন্তু এসেছি এবং আমার মনে হয় যে আমার মতো অনেক মানুষ এসেছে যাদেরকে হয়তো আপনারা পদপদবি নাই দেখে হয়তো ক্যামেরার সামনে দেখেন না, কিন্তু তাদের আন্তরিকতা, তাদের প্রাণ শক্তি নতুন বাংলাদেশ নিয়ে অনেক বেশি। আমি তো আমার কলিগদের সাথে দেখি এখানে একদম প্রাণশক্তিতে ভরপুর একটা জনগোষ্ঠী কিন্তু রাজনীতিতে এসেছে। সো এগুলা যদি সত্যিকার অর্থে সব দুর্নীতির যদি অভিযোগ থাকে সেটা সামনে আসা উচিত, কিন্তু আমি মনে করব যে কোন এক অজানা কারণে একটা নতুন রাজনৈতিক দল নিয়ে সবার মধ্যে এক ধরনের একটা ভীতি আমি লক্ষণ করছি। সবাই মুখে বলছে যে আপনারা স্বাগত, কিন্তু সবসময় এক ধরনের একটা ভীতি আমরা দেখছি যে আমরা যাই বলছি সেটার বিরোধিতা, মানে একদম হঠাৎ আউট অফ নোয়ার আমাদেরকে বিভিন্ন জায়গায় মানে অ্যাটাচ করা, এক ধরনের অপপ্রচার, প্রত্যেকটা সদস্যকে ধরে ধরে তার নামে দুর্নীতির অভিযোগ, তাকে সাইবার বুলিং করা। ইভেন কিছুদিন আগে গণপরিষদের ওনারা দেখলাম যে সংবাদ সম্মেলন করে দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইলো স্পেসিফিকভাবে, ঠিক ওই দুজন উপদেষ্টারই চাইলো যারা গণ অভ্যুত্থানে সরাসরি জড়িত ছিল। বাকি যেসব উপদেষ্টা গণ অভ্যুত্থানে জড়িত ছিল না তাদেরকে নিয়ে তাদের কোনো বক্তব্য নাই, বা স্বরাষ্ট্র উপদেষ্টার যে এত ধরনের ব্যর্থতা সেটার কেন তারা পদত্যাগ চাচ্ছে না, বা স্বাস্থ্য উপদেষ্টার যে অনেক ধরনের ঘাটতি আমরা দেখেছি বিগত দিনগুলোতে কেন সেগুলো নিয়ে তারা সমালোচনা করছে না, বরং যে দুজন উপদেষ্টা দিনরাত কাজ করছে এবং তারা গণ অভ্যুত্থানে প্রতিনিধিত্বকারী হিসেবে সরকারে আছে, শুধু তাদেরকেই কেন স্পেসিফিক্যালি টার্গেট করছে, এগুলোও তো আমাদের প্রশ্ন। এবং এনসিপি আসার পরে মানে একদম আত্মপ্রকাশের পর থেকে লাইন ধরে প্রত্যেকটা সদস্যকে, যেরকম আজকে কালকে এর নামে অপপ্রচার, এর নামে সাইবার বুলিং, এর নামে ট্রলিং, এর নামে দুর্নীতির অভিযোগ, আর আমাদের কাজই হচ্ছে এগুলোকে ডিফেন্ড করা। সো আমি দেখছি যে এক ধরনের ইনসিকিউরিটি এরও একটা ব্যাপার আছে আর কি। ইনসিকিউরিটিতে কারা? সাধারণ মানুষ, অন্য রাজনৈতিক দল? আমার মনে হয় না সাধারণ মানুষ। কেন মনে হয় না? কারণ আপনি জানেন রিসেন্টলি একটা সার্ভে হয়েছে ইনোভেশনে, বা অনেক জায়গায় এসেছে যে প্রায় 49% এর মতো, 29.4% মানুষ এখনো ডিসিশন নেয় নাই কাকে ভোট দিবে, এবং প্রায় অ্যারাউন্ড 49% এর মতো কিন্তু সুইঙ্গিং ভোট, তারা এখনো নির্ধারণ করতে পারে নাই যে কাকে ভোট দিবে। সো এটা কিন্তু একটা ধারণা দেয় আপনাকে যে জনসাধারণ তো এখনো বুঝেই নাই যে আমরা তো এখনো ওভাবে আমাদের কর্মসূচি দিয়ে আমাদের কথা বলা শুরু করিনি, আমাদের কাজ শুরু করি নাই। সো আমার কাছে মনে হয় যে যেসব বিদ্যমান রাজনৈতিক দল ছিল তাদের মধ্যেই এক ধরনের, তারা মুখে বলছে যে ওয়েলকাম, বাট তারা এক ধরনের ইনসিকিউরিটিতে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ সেজন্য কি আসলে সংস্কার করে নির্বাচন, স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচন, অথবা সংস্কার শেষ করে নির্বাচন, এই যে বড় রাজনৈতিক দলগুলোর সাথে এনসিপির যে দূরত্ব, যে আপনারা বলছেন যে সংস্কার কার্যক্রম শেষ করেই অন্তত নির্বাচনটা দেওয়া, আপনার কাছে কি মনে হয় যে যদি এখন এই নির্বাচনটা হয়ে যায়, বা সংস্কার যেভাবে দাবি করা হয়েছে সব ক্ষেত্রে সংস্কার, সেই সংস্কারগুলো ঠিক মতো সময় মতো শেষ করতে না পেরে যদি নির্বাচন হয়, আদতে আসলে কোনো পরিবর্তন হবে না, কত না হয়? অবশ্যই এটাই তো আমাদের আশঙ্কা। আর এই সংস্কারগুলো যে শুধু আমাদের নিজেদের দলের জন্য তা না, পোট্রে করা হচ্ছে এভাবে যে সংস্কারগুলো হলে ওদের উপকার হবে। ইটস নট লাইক দ্যাট। আপনি পরপর তিনটা জাতীয় নির্বাচন কিন্তু একদমই ভুয়া ছিল, এবং আমরা দেখেছি যে এই তিনটা ভোটের মাধ্যমেই কিন্তু, নির্বাচনের মাধ্যমেই, নামকাওয়াস্তে ছিল নির্বাচন, কিন্তু এটার মাধ্যমেই কিন্তু একটা অনির্বাচিত সরকার সফলভাবে টিকেছিল। সো আমাদের এখন এই বলার জায়গাটা হচ্ছে সংস্কারগুলা হলে নির্বাচন ব্যবস্থাটার পরিবর্তন হবে। নির্বাচন কমিশনের সংস্কার দরকার, জনপ্রশাসনের সংস্কার দরকার, পুলিশের সংস্কার দরকার, যারা এই নির্বাচনটার সাথে জড়িত, এই নির্বাচন ব্যবস্থাটার প্রতি জড়িত। এটা এমন না যে শুধু নির্বাচন কমিশনের সংস্কার হলে আমাদের উপকার হবে। এটা তখন প্রত্যেকটা দল একই লাইনে এসে যাবে, এইবার সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের এই সংস্কারগুলোর মধ্যে আপনি যদি আমি কয়েকটা উল্লেখযোগ্য বলতে চাই, যে আমরা নির্বাচন কমিশনকে দায়ী জবাবদিহিতার আন্ডারে আনতে চাই। তারা কিন্তু এটার বিরোধিতা করছে। বিভিন্ন দেশে কিন্তু, ইংল্যান্ডে আছে, অস্ট্রেলিয়াতে আছে, যে নির্বাচন কমিশনারদেরকে সংসদীয় সর্বদলীয় কমিটির আন্ডারে জবাবদিহি করতে হয়। আমাদের এখানে কি হয়, নির্বাচনের ফলাফল গ্যাজেট আকারে প্রকাশ হয়ে গেলে কিন্তু তাদেরকে আর ধরা ছোঁয়া যায় না। তো আমরা বলছি যে মানে আমরা বলতে সংস্কারে যেটা আছে, সুপারিশে যেটা আছে, সেখানে আছে যে যদি আপনি 48 ঘন্টার আগে নির্বাচনের সুষ্ঠুতা, স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনি একটা গণবিজ্ঞপ্তি দিবেন গেজেটের আগে।
কারণ গেজেট হয়ে গেলে তো তারা সব দোষ রিটার্নিং অফিসারকে দিয়ে দেয়, তারা কিন্তু তারা বলছে যে না, আমরা তো সংবিধানের আন্ডারে শপথ নিয়েছি, আমরা সংবিধানের আন্ডারে আমাদের হবে এবং মেয়াদ পরবর্তী আমাদেরকে বিচার ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আন্ডারে হবে। সো এই যে পরিবর্তন, তারপর পুলিশ এই প্রশাসনকে ব্যবহার করেই তো তারাই তো নির্বাচনটাকে ম্যানিপুলেট করেছে, এখানে তো ওটা দিনের আলোর মতো পরিষ্কার। তা আমরা চাচ্ছি যে তাদের সংস্কার হোক, কয়েকজন ডিসিকে ওএসডি করে বা অবসরে পাঠিয়ে কিন্তু এই ব্যাপারটার সমাধান হবে না। আপনি কিন্তু দেখেন যে ডিসি নিয়োগ পরীক্ষায় কিন্তু এবার 49% অ্যাবসেন্ট ছিল। কেন? যেহেতু ক্ষমতা তাদেরকে জবাবদিহিতার অধীনে আনা হচ্ছে এবং তাদের ক্ষমতা কাট আউট করা হচ্ছে, এখন তারা ডিসির মতো একটা লোভনীয় পোস্টে কিন্তু তারা আগ্রহ পাচ্ছে না। তাহলে এখন কিন্তু আমাদের যেহেতু রাজনৈতিক সংস্কৃতিই ছিল যে পুলিশ আর প্রশাসন একটা রাজনৈতিক দলের অধীনে থাকবে, এটাই তাদের মানে মন মগজে ধরা ছিল যে এতদিন আওয়ামী লীগ ছিল ফাইন, এখন আওয়ামী লীগ লাইন না, এখন বিএনপি বা জামাত। সো এটাতেই, এই দুটাতেই কিন্তু তাদের মন আর মগজ স্ট্রিক্ট ছিল এতদিন, এভাবেই তাদের ব্রেইন ওয়াশ করা। সো তারা এখন স্বাভাবিকভাবে অন্য রাজনৈতিক দলের অধীনে যেতে হবে। কিন্তু আমরা চাচ্ছি যে আপনারা কোনো রাজনৈতিক দলের অধীনে যাবেন না, আপনারা নিরপেক্ষ থেকে নির্বাচনটা পরিচালনা করেন। সো এই জিনিসগুলোর মিনিমাম সংস্কার না হলে, আমরা বলছি না যে স্বল্প এবং দীর্ঘমেয়াদী, যেটা বলছি স্বল্প মেয়াদীগুলো কিন্তু এই সরকারই করে ফেলতে পারে, মধ্যম যেগুলো এই সরকারই করে ফেলতে পারে, যেটা দীর্ঘ সেটা পরবর্তীতে নির্বাচিত সরকার এসে করবে। কিন্তু এই সংস্কারগুলোকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাখতে হবে, যাতে পরবর্তীতে নির্বাচিত সরকার বাধ্য থাকেন এগুলা বাস্তবায়ন করতে। সেক্ষেত্রে যে সময়টা দেওয়া হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে আসলে এই সংস্কার কার্যক্রম শেষ করতে হবে, আপনার কাছে কি মনে হয় যে আসলে এই সময়ের মধ্যে সেটা শেষ করা সম্ভব হবে, যে চাপটা তৈরি করা হচ্ছে সরকারের উপরে? যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা থাকে অবশ্যই সম্ভব হবে। আমরা কিন্তু নির্বাচনের সময় নিয়ে খুব বেশি যে আমাদের পীড়াপিড়ি আছে তা না। পুরো সংস্কার শেষ করেই আসলে মোটামুটি একটা সংস্কার শেষ করেই আসলে নির্বাচন প্রয়োজন আইন বলেছেন। সেটি সমালোচনা আমরা গণমাধ্যমে দেখেছি, আমরা দেখেছি নুরুল কবির কথা বলেছেন এই বিষয়টি নিয়ে। তিনি বলেছেন যে নাইটকে আসলে এই নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করছেন। আপনার কাছে কি মনে হয় কোনো চেষ্টা কি আসলে আপনার দল থেকে আসছে? একদমই না। এটা নিয়ে আমরা সবসময় বলি যে নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র বা কোনো আ ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের নাই। আমাদের যে তীব্রভাবে আমাদের যে ইচ্ছা যে আপনারা নির্বাচন ব্যবস্থাটা, নির্বাচন প্রক্রিয়াটা আপনারা স্বচ্ছ করেন। বিগত দিনে যেভাবে নির্বাচন হয়ে আসছে, এই দফা যাতে এভাবে নির্বাচন না হয়। যেভাবে এই যে সমালোচনাগুলো করে আমাদের বিভিন্ন বক্তব্যকে অন্যভাবে যেভাবে পেশ করে সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে, আমরা বুঝাতে চাচ্ছি যে নির্বাচন আর সংস্কার মুখোমুখি না, নির্বাচন সংস্কার একই সাইডে। সংস্কারগুলোর আউটকাম হিসেবেই নির্বাচন আসবে। নির্বাচন অবধারিত, মানে এটা সংস্কারগুলো হয়েই কোথায় যাবে? নির্বাচনেই যাবে। আমরা কিন্তু মানে সংস্কার না হলে নির্বাচন হবে, এই দুটোকে মুখোমুখি করা হয়েছে আমাদের বিভিন্ন কথাকে ম্যানিপুলেট করে। ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম না। এবং এই সংস্কার সুপারিশগুলোর ব্যাপারে যদি একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়, তাহলে নির্ধারিত সময়েই কিন্তু নির্বাচন হবে। এই যে বিএনপির পক্ষ থেকে একটি ন্যূনতম সংস্কারের কথা বলা হচ্ছে, আপনার কি মনে হয় যে এটা আসলে এক ধরনের আইওয়াশ সংস্কারের কথা বলা হচ্ছে? যে কারণ এই সময়ের মধ্যে সেটা ন্যূনতম সংস্কার তো সম্ভব না, কিন্তু যেহেতু একটা জনদাবি সংস্কারে, সেক্ষেত্রে আমি একটুখানি সংস্কার বললাম, একটুখানি আবার আগের ফর্মে থাকলাম, এই ধরনের একটা চেষ্টা কি আসলে কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখতে পাচ্ছে? ওনারা তো প্রত্যেকটা সংস্কার, যে ১৬৬টা সুপারিশ আছে, প্রত্যেকটা নিয়ে কিন্তু আলাদাভাবে কোনো কথা বলছেন না। ওনারা গড়পড়তা বলছেন যে এই সংস্কারগুলো সংস্কার এক নির্বাচিত সরকার এসে করবেন। এবং আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনারা স্পেসিফিক প্রত্যেকটা এজেন্ডা ধরে ধরে কথা বলেন যে এটাতে আমরা এটা চাই, এই সুপারিশের প্রেক্ষিতে আমরা এটাতে একমত, বা এই সুপারিশের প্রেক্ষিতে আমরা একমত না, এটা এভাবে হতে হবে। সো এটা ডিসকাশনের মধ্যে হোক। এটা না করে ওনারা গড়পড়তা বলছেন যে আমরা এটা মানি না, ওনাদের হাতের কলমের সংস্কার আমরা মেনে নিব না, আমরা গিয়ে সেটা সংশোধন করব। কিন্তু আপনি তারপরে এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আপনি জানেন যে কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে এসেছিলেন, উনি কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক একটা উত্তরণ এবং এই সংস্কার প্রক্রিয়ার প্রতি কিন্তু গভীর আগ্রহ দেখিয়েছেন। এবং তাহলে কি জাতিসংঘ ষড়যন্ত্র করছে যে নির্বাচনের বিপক্ষে? এবং ওখান থেকে বের হয়ে এসে, মিটিং থেকে বের হয়ে এসে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কেন এই বৈঠক উনি বোঝেন নাই। তারপর জনাব মির্জা আব্বাস বলেছেন যে এই যে হাতের কলমের সংস্কার আমরা মানব না, আমরা গিয়ে পরে সংশোধন করব। তাহলে এই যে কথাগুলোর মধ্যেই কিন্তু পরিষ্কার
যে ওনারা নির্বাচনটাই চাচ্ছে, ওনারা বারবার নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছেন, হ্যাঁ, যে কখন কি কি ডেটে, এত তারিখের মধ্যে এটা হয়ে যাবে, অত তারিখের মধ্যে ওটা হয়ে যাবে, এরপর নির্বাচনের ডেট। আমরা চাচ্ছি যে আপনারা সংস্কারের রোড ম্যাপটা দেন, সংস্কারের এই যে এত এটার মধ্যে এটা হয়ে যাবে। এবং বারবার আমি বলছি এটা সময় না, এটা সদিচ্ছার দরকার। আমরা বারবার এটা বলছি যে সময় যদি লাগতো তাহলে তো ওই ৩৬ দিনের সময়ের প্রশ্ন, ৩৬ দিনে তো হাসিনাকে ফেলা যেত না। সদিচ্ছা ছিল দেখেই তো ৩৬ দিনে এটা সম্ভব হয়েছে। আরেকটি সমালোচনা আপনাদের নিয়ে, সেটি হচ্ছে যে গণপরিষদ নির্বাচন। আমি যদি জনাব সালাউদ্দিনের মন্তব্য একটু শুনে পড়ি, যে তিনি বলেছেন যে যদি সংবিধান সংশোধন প্রস্তাব তারা দিয়ে থাকে, তার জন্য গণপরিষদ নয়, সংসদ দরকার। সংসদ এবং গণপরিষদ নির্বাচন একই সঙ্গে হতে পারে, এটা তাদের দলের প্রধানের সাক্ষাৎকারে দেখলাম। জাতীয় সংসদের সদস্য হবে একজন, গণপরিষদ সদস্য হবে একজন। এরা দুজন আলাদা হবে নাকি একজনই হবে, সেটি আসলে বোঝা যাচ্ছে না। কারণ সংসদ যদি একটাই হয় তাহলে দুজন আলাদা কি করে হবে? নিয়মটা হচ্ছে, বা আমাদের বলাটা হচ্ছে, আমাদের চাওয়াটা হচ্ছে যে গণপরিষদ নির্বাচন হবে। গণপরিষদ নির্বাচন একটা সংবিধান প্রণয়ন করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ১২০ দিন বা ১৪০ দিন পরে ওই সংবিধানের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে। এটা হচ্ছে প্রক্রিয়া। কিন্তু যেহেতু ওনাদের অস্থিরতা এবং ওনাদের অধৈর্য আছে যে নির্বাচন নিয়ে, তাহলে এমন হতে পারে যে গণপরিষদ নির্বাচন কাম জাতীয় সংসদ নির্বাচন। এমন না যে ব্যাপারটা যে গণপরিষদ নির্বাচন কাম আইনসভা নির্বাচন হলে এনসিপি জিতে যাবে, বিএনপি হেরে যাবে। আর শুধু জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি জিতে যাবে। ব্যাপারটা এরকম কিন্তু না। গণপরিষদটাও কিন্তু এক জাতীয় নির্বাচন, ওখানেও নির্বাচিত হয়ে আসতে হবে। আর আরেকটা যেটা যে ওনারা যে সংশয়টা প্রকাশ করছেন যে আমরা কোনো ষড়যন্ত্র করছি বা ওনারা বুঝছেন না, আমরা যেটা বলবো যে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমার প্রশ্নটা এই জায়গাটিতে যে খুব কম মানুষ আসলে এই নতুন চর্চাটি বোঝেন যে জামাত মানেই আসলে পাকিস্তানপন্থী কিনা, জামাত মানেই আসলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কিনা। মোটা দাগে আমরা সবাই বুঝি যে জামাত মানেই আসলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। এই ধরনের একটি চিন্তা নিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আপনারা কি আসলে কোনো ধরনের কন্ট্রাডিক্টরি জায়গায় দাঁড়িয়ে পড়ছেন কিনা? একেবারেই না। আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট। দ্য ডেমোক্রেটকে দেওয়া একটা সাক্ষাৎকারে জনাব নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে জামাত, বিএনপি বা ছাত্র জনতা কিন্তু হাসিনার বিপক্ষে একসাথে দাঁড়িয়েছিল। কিন্তু তাই বলে যে তাদের মধ্যে ঘনিষ্ঠ আছে বা তারা এক, ব্যাপারটা একেবারেই না। এখানে ডানপন্থী, বামপন্থী, এক্স শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, ডাকসু করা অনেকে এখানে জমায়েত হয়েছিল এবং সবাই ছিল বাংলাদেশপন্থী। এবং জামাত ইসলামকে নিয়ে আমি যদি বলি যে তাদেরকে আ ৭১-এর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এবং যারা তাদের অবস্থান পরিষ্কার করেছেন এবং যারা এই যে যেটা মাহফুজ বলেছেন, এবং এটার সাথে কিন্তু আপনার এই পূর্ববর্তী ট্যাগিং এর রাজনীতির কিন্তু আমি যদি সংযোগ করি, আমরা ট্যাগিং এর রাজনীতিতে চাচ্ছি না। যারা বাংলাদেশপন্থী তাদেরকে শুধু আ বিগত সরকারের মতো যে বিগত হাসিনার মতো যে শুধু জামাত শিবির ট্যাগিং দিয়ে তাদেরকে যে বাংলাদেশ থেকে দূরে করা, তাদেরকে একঘরে করা, তাদের উপর জুলুম নির্যাতন, এটার বিপক্ষে আমরা যেমন, তেমনি হচ্ছে যে পাকিস্তানপন্থী, যে যার অবস্থান মুক্তিযুদ্ধের বিষয়ে ক্লিয়ার না, তাকেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করতে পারি না। কারণ হচ্ছে এটা একেবারে স্পষ্ট যে মুক্তিযুদ্ধের সময় যারা দোসর ছিল বা তাদের দল হিসেবে, সংগঠন হিসেবে তাদের যে দায়, সেটা তাদেরকে সেটা তারা এড়াতে পারে না। এনসিপিতে এখন যারা জামাতপন্থী রয়েছে তারা আসলে বাংলাদেশে বিশ্বাসী জামাত, এবং তারা তাদের মানে তাই তো সেটা শুদ্ধি করেই তো তারা এখানে এসেছে। হ্যাঁ? এবং তারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা যখন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করি বা পরের পার্টি করি, তাদের সবার মধ্যেই, তাদের কথাবার্তায়, তাদের লেখায় তারা বারবার এই মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছে। এবং তারা কিন্তু অনেকের জন্ম কিন্তু তার অনেক পরে, মুক্তিযুদ্ধের অনেক পরে। কিন্তু সংগঠন হিসেবে বা তারা দল হিসেবে তাদের যে দায়, সেটা থেকে তারা মুক্ত হয়েই কিন্তু তারা পরবর্তী বাংলাদেশ, তাদেরও অধিকার আছে বাংলাদেশ নিয়ে কাজ করার, তাদেরও অধিকার আছে বাংলাদেশকে ভালোবাসার এবং দেশ গঠনে কাজ করা। তাদেরকে তো আমরা সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। সো এই ট্যাগিং এর রাজনীতি থেকে যদি আপনাকে বের হয়ে আসতে হয়, এই বুদ্ধিভিত্তিক চিন্তা দিয়েই কিন্তু বের হয়ে আসতে হবে, এবং সেটা চর্চাই আমরা করছি। সেক্ষেত্রে এই আপনার জায়গায় তো বের হয়ে আসলো বাস্তবতা যে হ্যাঁ আমি বাংলাদেশপন্থী, কিন্তু জামাতের যে চর্চা
বা যেভাবে আসলে যে ট্রেনিংটা দিয়ে তারা আসলে বড় করছে এবং শেষ পর্যন্ত জামাত যে নীতিতে চলে আ সেখান থেকে প্রশিক্ষিত একটি ছেলে বা মেয়ে আসলে কিভাবে মধ্যপন্থা রাজনীতি করবে এনসিপির সাথে? এটা তাদেরকে তাদের আ কার্যকলাপে, তাদের রাজনৈতিক চর্চায় এটা তাদেরকে প্রমাণ করতে হবে। They need to be prove themselves to the people. কারণ হচ্ছে আপনি আমরা কিন্তু একেকজন একেক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি। আপনি যদি এভাবে বলেন আমিও কিন্তু একজন অরাজনৈতিক একজন মানুষ। এই প্রশ্ন কিন্তু আমাকেও করা যায় যে রাজনৈতিকটা করা সহজ। কিন্তু যার আসলে একটি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে বা আমি রাজনীতির একটা প্রশিক্ষণ নিয়েছি দীর্ঘ সময়। তারপর আমি একটা সময় এসে যদি আমার গতিপথ বদলে ফেলি, তার ভেতরে আসলে আর কোনো ইচ্ছা আছে কিনা বা কোনো ইনটেনশন আছে কিনা এটা আসলে কিভাবে হবে? এবং তা আপনাকে প্রশ্নের মুখে ফেলছে কিনা একটি রাজনৈতিক দল আসলে? এনসিপির সাথে যারা এক্স শিবিরে যুক্ত তারা কিন্তু দীর্ঘ সময় জানে। এখানে কিন্তু সবাই তরুণ। তাদের জেন জিরই তো জেনারেশন বা আপনি যদি এই জেনারেশনের কথা চিন্তা করেন, তাদের মধ্যে একটা বোধ বা একটা উপলব্ধি আছে দেখেই কিন্তু তারা এই এখানে যুক্ত হয়েছে। তা না হলে তো তারা ওই দলে যুক্ত হতো। তাদের সাথে মতাদর্শে মিলে না দেখেই তো তারা এখানে যুক্ত হয়েছে এবং তারা বাংলাদেশপন্থী দেখেই এদিকে এসেছে। তাদের যদি তাদের জামাতের মতের সাথে আদর্শের সাথে মিল থাকতো তাহলে তো তারা এদিকে আসতো না। জুলাই গণ আন্দোলনের পরে অনেক নারী নেতৃত্বকে দেখেছি। এক ঝাঁক নতুন মুখ হুম, আমরা দেখছি তাদেরকে সামনে আসতে। হুম, আ এবং একই সাথে আমরা দেখছি অনেকগুলো রাজনৈতিক দলও আসলে আসছে। হুম, হুম, সেখানে আসলে নারীদের অংশীদারিত্ব কতটা দেখতে পান? নতুন দল কিংবা পুরনো দল হুম, হুম। যারা আছেন, সেই জায়গায় নারীদের আ নেতৃত্বের জায়গায় কতটা দেখতে পান? ক্ষমতায়নের জায়গায় কতটা দেখতে পান? আ জুলাইয়ে তো আমরা সবাই দেখেছি বা আমরা আম বুঝি যে এই মেয়েরা যদি রাস্তায় নেমে না আসতো এই গণ অভ্যুত্থানের আ মানে সফলতাটা নির্ভর করে এই এতগুলা মেয়ে একদম সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে বলে বা গণ আন্দোলনে অংশ নিয়েছে দেখেই। এটা কিন্তু আমরা সবাই বুঝি। এবং শুধু যে তারা রাজপথে নেমে সম্মুখ সারিতে যে তারা গুলির সামনে দাঁড়িয়েছে তা না। আ শহীদও হয়েছে অনেক নারী। এবং এই পুরো জার্নিটার পরে কিন্তু অনেক নারীদের মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন আপনি যদি নতুন দলের কথা বলেন, দুর্ভাগ্যজনকভাবে পুরাতন দলে কিন্তু আমরা সবসময় যেসব নারী নেতৃত্ব ছিল সেগুলো অর্গানিক ছিল না। সবসময় পরিবার থেকে উঠে এসেছে বা কারো মেয়ে, কারো আ ওয়াইফ বা সবসময় স্থানীয় পর্যায়ে তো আমরা সবসময় দেখেছি অমুকের আত্মীয় এই সেই বিভিন্ন চেয়ারম্যান পৌরসভা, উপজেলাতে তারা পোস্টেড হয়েছে বা নির্বাচন করেছে। কিন্তু অর্গানিকভাবে একটা মেয়ের যে একজনের নারীর যে দেশ গঠনের যে একটা ইচ্ছা বা দেশ গঠনে যে সে অংশ নিতে পারে, এই স্পৃহা থেকে যে একটা মেয়ে একটা পথ খুঁজে পাবে, এই পথটা বাংলাদেশে ছিল না। অন্তত আমি দেখিনি। একটা মেয়ে কে সবসময় এক ধরনের রাজনীতির ময়দানে সামাজিক ক্ষেত্রে তো আছেই, অন্যান্য চাকরি ক্ষেত্রে তো আছে। কিন্তু রাজনীতির মাঠটা যেন এক ধরনের বন্ধ ছিল মেয়েদের জন্য। কিন্তু এই জুলাই কিন্তু সেই আমি সবসময় বলি জং ধরা দরজাটা খুলে দিয়েছে এই জুলাইয়ের পরে। সেক্ষেত্রে দলে নারী পুরুষের অবস্থান সমতার প্রশ্নে আবারও সেই হুম, হুম। সমালোচনার জায়গা তৈরি হয়েছে। আপনার কাছেই বরং জানতে চাই যে সেই সমালোচনার বিপরীতে কি বলবেন আপনি? যে নারী পুরুষের সমতার বিষয়ে এনসিপি আসলে সমতার বিষয়টি এনসিপি আসলে কিভাবে দেখে? এখানে আসলে কোনো মানে আ মানে ভাবার কোনো অবকাশই নাই। একেবারেই না, মানে ২০২৫ এ এসে আপনি নারী-পুরুষ সমান কিনা এটার ভাবার কোনো উপায়ই নাই। কেন উপায় নাই? বা এনসিপিও যদি বলেন, এনসিপি এটা মুখে বলে না, এটা করে দেখিয়েছে। আপনি যদি আমার কথাই বলেন, আমি যে দলে আছি বা আমি কিন্তু আ কেন আমি পার্টিটা করব? আমার পার্টির মধ্যে যদি ইন্টারনাল ডেমোক্রেসি না থাকে, আমার কথার যদি দাম না থাকে, আমার ভোকাল যদি আমি হতে না পারি, আমি তো ওখানে বিগত অন্যান্য রাজনৈতিক দলের দুর্ভাগ্যজনকভাবে নারী নেতৃত্বরা যেরকম দলীয় নেতার সাপোর্টে ছিল বা তাদের কে একটা তোষামোদি করে যে টেনডেন্সি ছিল, এটাই তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি ছিল। আমরা তো এটা ভাঙতেই এসেছি। সো আমাদের কথা যদি আ ওখানে প্রাধান্য না পায় এবং আমরা যদি কোনো ইফেক্টিভ কন্ট্রিবিউশন না রাখতে পারি, তাহলে এখানে তো ফার্নিচারের মতো থাকার জন্য তো আর আমরা পার্টি করতে আসি। রাজনীতিবিদরা নানা সময় ট্রল হন।
তাদেরকে নিয়ে নানা রকম রাজনৈতিক মিম হয়, ট্রল হয়। কিন্তু যখন সেটা নারী রাজনীতিবিদদের বিষয় আসে, তখন দেখা যায় যে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য হয়। তাকে শারীরিকভাবে তাকে নানাভাবে হেয় করা হয়। আ এই ব্যাপারগুলো মাঝে সোশ্যাল কন্ট্রাস্ট যেটা, আ সেটা কিভাবে মীমাংসা হওয়া উচিত বলে আপনি? এটার একটা দীর্ঘমেয়াদী আসলে মীমাংসা লাগবে। এটার কখনো শুরুই হয় নাই। এই মীমাংসাটা যে এটার সমাধানের পথটাই বিগত দশকগুলাতে দুর্ভাগ্যজনকভাবে কখনো শুরু হয় নাই। আ শুধু যে ট্রোলিং তা না। আমি আপনাকে স্পেসিফিক্যালি যদি ২ টা ভাগ বলি, যখন একজন নারী রাজনীতিবিদ, একজন পুরুষ রাজনীতিবিদ, দুজনকে যখন অ্যাটাক করা হয় এই সোশ্যালি, নারীকে করা হয় তার চরিত্র দিয়ে। তার চরিত্র খারাপ, তাকে বিভিন্ন খুব মানসিক বিকৃতি মানে কুরুচিপূর্ণ যেটা আপনি বললেন ওয়ার্ডে ট্যাগ করা হয়। আর পুরুষ রাজনীতিবিদকে করা হয় সে দুর্নীতিবাজ। মানে ২ টার কিন্তু আলাদা একটা ছক এরা তৈরি করে ফেলেছে। সো আমাদের লড়াইটা আসলে ২ টার বিরুদ্ধেই। যে আপনি যখন কাউকে দুর্নীতিবাজ বলবেন, সেটা আপনি প্রমাণ দিয়ে বলবেন। আপনার কাছে এই প্রমাণ আছে যে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের একটা গুজব, অপপ্রচার ছেড়ে দিলাম যে অমুক দুর্নীতিবাজ, সেটাতে কিন্তু মানুষের মানে এক ধরনের হেয় করার জন্যই এটা। এটা কিন্তু কোনো বিশুদ্ধ রাজনীতির চর্চা না। আর সেইম ভাবে আপনি যখন একজন নারীকে আপনি আম আঘাত করবেন, তখন কিন্তু তাকে দুর্নীতি দিয়ে করবেন না। তখন বলবেন যে ওর চরিত্র খারাপ। আপনি যদি কোনোভাবে আপনি এটা এস্টাবলিশ করতে পারেন যে তার চরিত্র খারাপ, কোনোভাবে যদি আপনি এটা এস্টাবলিশ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু বাস শেষ। মানে আপনার কাছে মনে হয় যে ওর আর সমাজে কোনো গ্রহণযোগ্যতা নাই। কিন্তু এটার মীমাংসাটা আমার কাছে মনে হয় কি, এই জিনিসগুলো না এখন নারীদেরকে আরো স্ট্রং করে। আমি পার্সোনালি বলব যে আমাকে যখন কেউ বলে এভাবে অ্যাটাক করে, ইট মেক মি স্ট্রঙ্গার। যে আমরা এটা হ্যাঁ, তুমি এটা বলেছ, ওকে ফাইন। চরিত্র খারাপ। এটা নিয়েই আমি এরপর আগাবো। নাও নেক্সট হোয়াট? সো এই মনোভাবটা যখন আপনার সবার মধ্যে এসে যাবে না, ওই যে বলে না যে আম কারেজ ইজ অলসো কন্টেজিয়াস। হ্যাঁ? আমি যখন দেখাতে পারবো, এক্সাম্পল সেট করতে পারবো যে লুক, আই ওয়াজ সেড দিস বাট আই ওভারকাম ইট অ্যান্ড আমি এটা করে আমি এগিয়ে যাচ্ছি। তখন আর ১০ টা নারী, ৫ টা নারী, ইভেন একটা নারীও কিন্তু এটাতে বলবে যে হ্যাঁ, সে তো এটাকে করছে না এবং তার এগেইনস্টে কিন্তু কোনো এ ধরনের এলিগেশন নাই। আর এই যে আপনি শুরুতে যেটা বললেন না, কেন এখানে এসেছি? এইটার জন্যই এখানে এসেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি এটলিস্ট এই এক্সাম্পলটা যদি সেট করতে পারি যে এগুলা কিন্তু পুরো বিশ্বে সব জায়গায় আছে এবং আমাদের যেহেতু শিক্ষার হারটা একটু কম এবং আমরা যেহেতু একটু দুর্বল, জাতিগতভাবে দুর্বলতা আছে, এজন্য আমরা হয়তো এটাতে বেশি আক্রান্ত হলেন। এটা খুব দুর্ভাগ্যজনক। তার মানে একটা বড় পরিবর্তনের কথা তো বলছেন এবং আপনাদের নতুন রাজনীতি তো পরিবর্তনের কথা বলেই এসছেন। আ আপনার কাছে বরং এটা একটু জানতে চাই যে এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে আপনারা নতুনের কথা বলছেন, নতুন রাজনীতির কথা বলছেন। কিন্তু পুরনো ধারণা থেকে কি বেরোতে পেরেছেন? মগজের পরিবর্তন কি হয়েছে? নাকি আ এখনো যারা নেতারা যারা রাজনীতি করতে চাচ্ছেন নতুন দলেরই হোক, এখনো পুরনো ধ্যান ধারণাতেই আছেন। সেই ট্যাগিং কিন্তু আমরা এখনো দেখতে পাই। আওয়ামী লীগ তো ছিল এই ট্যাগিং এর রাজনীতির আমি বলব মহা আবিষ্কারক এবং সফল চাষ তারা এটার করেছে এবং তারা যে ১৫ বছর যে কয়েকটা টুলের উপর দাঁড়িয়েছিল সফলতার সাথে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ট্যাগিং এর রাজনীতি। সো এটা থেকে কিন্তু সময়টা কিন্তু খুব বেশি না, ৭ মাস হলো। সো এটা থেকেই মনে করে যে এভাবে কিন্তু আপনার প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। সো এটার টেন্ডেন্সি যে আপনি বললেন মগজের পরিবর্তন, এটা রাতারাতি আসবে না। এই চর্চাগুলা করার জন্যে, এই নতুনের কথাগুলা বলার জন্যে আপনি কিন্তু আমাদের কথার মধ্যে দেখবেন যে হ্যাঁ, আ ছাত্রলীগ থেকে যেরকম নাহিদ ইসলাম কিছুদিন আগে একটা বইয়ের প্রকাশনার অনুষ্ঠানে বলেছেন যে হল থেকে যদি ছাত্রলীগের বিদ্রোহীরা বের না হতো, তাহলে কিন্তু আন্দোলনটাকে এই মোড় দেয়া যেত না। এবং আমরা কিন্তু এ কথাটাও বলছি যে যারা উম আ উম সরাসরি সম্পৃক্ত ছিল না, তাদের আওয়ামী লীগের কৃতকর্মের সাথে, যাদের সাথে দুর্নীতির কোনো অভিযোগ নাই এবং যাদের মধ্যে এক ধরনের পরিবর্তন এসেছে যে না, they did the most heinous thing on এটার যার উপলব্ধিটা শক্তভাবে এসেছে, তাদের প্রতি কিন্তু আমাদের কোনো অসহযোগিতা নাই। সো এটা কিন্তু বুঝা যায় যে
কারো সাথে ট্যাগিংয়ের এই রাজনীতি থেকে কিন্তু আমরা বের হতে চাই। বা আমি যদি আরও বলতে চাই যে কিছুদিন আগে যে এই যে শাহবাগ এবং শাপলাকে যে মুখোমুখি দাঁড় করানোর, এই শাহবাগ আর শাপলাকে ইসলাম বনাম সংস্কৃতিকে যে একটা বিদঘুট এভাবে বাইনারি একটা রাজনীতি যে করেই কিন্তু আমাদেরকে বিভাজিত করে রেখেছিল সফলভাবে। সো আমরা কিন্তু এগুলাকেই অ্যাড্রেস করছি এবং এগুলাকেই আমরা মীমাংসা করার চেষ্টা করছি। সো একটা দুইটা এরকম ট্যাগিং দিয়ে যে বড় যারা একটা দুইটা ট্যাগিং দিচ্ছে তার ভার্সেসে কিন্তু অনেক বড় একটা গোষ্ঠীও আবার এরকম আছে যারা এই ট্যাগিংয়ের রাজনীতিটার বিনাশ চায় এবং এটার বিপরীতে কথা বলছে এবং অনেক জোরালোভাবে কথা বলছে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে আসবে। বললেন যে আপনার পরিবর্তনের এই জায়গাটিতে আছেন এবং ট্যাগিং এর রাজনীতির পরিবর্তনটা ঘটাতে যান, কিন্তু আমরা দেখছি যে এই সময়টিতে সবচেয়ে বেশি আপনারাই ট্যাগিং এর সাথে সাথে ট্রলেরও শিকার হচ্ছেন এবং মানুষের কাছে আপনারা যে বার্তাটা নিয়ে যেতে চাচ্ছেন সেটা নতুন বার্তা হিসেবে সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছাতে পারছেন এবং যেভাবে আপনাদেরকে আসলে ট্রল করা হয় বা সমালোচনা করা হয় সেটার জবাব দেওয়ার জন্য দলের সবাই কতটা প্রস্তুত? আহ, আমরা যারা এই নতুন দলটাতে আসছি, মানে আমার মনে হয় সবারই এই জাতীয় রাজনীতির মাঠেই প্রথম। সবাই আগে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকলেও জাতীয় পর্যায়ে রাজনীতি করার অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি নতুন। কিন্তু একে তো গণ অভ্যুত্থানের পরবর্তী একটা রাজনৈতিক দল এবং অনেকগুলা চ্যালেঞ্জ সামনে রেখে কিন্তু আমরা মাঠে আসছি। কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে এই চ্যালেঞ্জটা, শুধু ট্রল না, যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে প্রত্যেকটা সদস্যকে ধরে ধরে, যেভাবে সোশ্যাল মিডিয়াতে অনেক ক্ষেত্রে গণমাধ্যমেও যেভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা রিপোর্ট চালানো হচ্ছে, ডেফিনেটলি এগুলো একটু চ্যালেঞ্জিং। কারণ আপনার সাধারণ মানুষের কাছে কিন্তু একটা ভুল বার্তা পৌঁছানোর চেষ্টা। ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে নারী সহিংসতার শিকার, ধর্ষণ। সেখানে আসলে এনসিপির রাজনীতি কোথায়? এনসিপির পক্ষ থেকে পদক্ষেপ কি? আমি সাংবাদিক বিষয়ে খুব জোরালোভাবে কোনো কর্মসূচি দেখিনি এখন পর্যন্ত। শুধু কর্মসূচি দিয়েই যদি এগুলো বন্ধ করে ফেলা যেত তাহলে হয়তো কর্মসূচিটা অনেকটা, বিগত দিনে কিন্তু এই ধরনের কর্মসূচি অনেকটা লোক দেখানোও ছিল। হ্যাঁ, এটা ঠিক যে আমরা বড় পরিসরে কোনো কর্মসূচি হয়তো নারী সহিংসতার বিরুদ্ধে করতে পারি নাই, কারণ আমরা বারবার বলছি যে একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হয়েছে এবং এরপরে সিরিজ অফ ইনসিডেন্টস হলো নারীদের আক্রমণের ব্যাপারে। তো হয়তো বড়, কিন্তু আমরা কিন্তু আমাদের যার যার জায়গা থেকে কিন্তু আমরা বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি করেছি, প্রতিবাদ জানিয়েছি। আমাদের একজন যে সহযোদ্ধা কিন্তু লাগাতার কর্মসূচি পালন করেছে শাহবাগে, লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে ধর্ষণের বিচারের দাবিতে। এবং এই ধর্ষণগুলোর আমাদের দাবির মুখেই কিন্তু আপনার সবার, জনগণের পুরো বাংলাদেশের সাথেই কিন্তু আমরা সংহতি প্রকাশ করেছি এবং তার প্রেক্ষিতেই কিন্তু সরকার অনেকগুলো পদক্ষেপ নিল, যেটার এবং এটার ফলো আপও কিন্তু আমরা করব। আমরা যখন সামনে মাঠে যাব, যখন যে আসলে ঘটনা হবে তখনই ওটা নিয়ে আমরা মুখরিত হয়ে গেলাম এবং কর্মসূচি দিলাম, পরবর্তীতে এটা নিয়ে কথা বললাম না, আমরা কিন্তু এটা হতে দিব না। আমরা কিন্তু পরবর্তীতে এটা ফলো আপ করবো যে এটা কতটুকু কি হচ্ছে এবং বিচারগুলো কি হচ্ছে। আমি ফারহানা রহমান সেই প্রশ্ন রেখেই যাচ্ছি যে নতুন যে রাজনৈতিক দল আসলো সামনের দিনে আসলে তারা কতটা স্বচ্ছতার সাথে আমাদের সামনে থাকবেন, যে স্বপ্ন দেখাচ্ছে নতুন রাজনৈতিক দল, যে জনগণের স্বার্থে কথা বলছে, সেই স্বার্থ আসলে তারা কতটা পূরণ করতে পারবে, স্বপ্ন যা দেখাচ্ছেন সেই দরজা পর্যন্ত তা আমাদেরকে পৌঁছাতে পারবেন কিনা। খবর দেয়া নয়, বরং খবর যে ন্যারেটিভ দেয় সেই ন্যারেটিভ ভাঙার কাজটি দ্য পোস্ট করতে চায়। আসো, পোস্টের সাথে থাকুন, পোস্ট দেখুন, ভাবুন,